আচ্ছা, গল্প পড়তে আপনারা কে কে পছন্দ করেন একটু হাত তোলেন তো। অনেকেই হয়তো পছন্দ করেন, এর মধ্যে আবার একদল আছে শুধু ভূতের গল্পই পছন্দ করেন। আমি তো একটা সময় রেগুলার ভূত এফএম শুনতাম, আপনারা শুনতেন? তবে যদি একটা গল্পের কারণে আপনার মৃত্যু হয় তাহলে কেমন হবে ভেবে দেখেছেন? আজকে এমনই কিছু বন্ধুদের গল্প শেয়ার করব আপনাদের সাথে, যাদের গল্পময় সন্ধ্যাই হয়ে দাঁড়ায় তাদের জীবন, মৃত্যু আর ভয়ের নিদারুণ খেলা। এমনই গা ছমছমে রহস্যে ভরা আজ আমি এক্সপ্লেন করব 2006 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটা মুভি ডরনা মানা হ্যায় এর গল্পটা, যার প্রত্যেকটা মুহূর্তে আছে টুইস্ট আর সারপ্রাইজ। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই 7জন বন্ধুকে দেখানো হয়। এর মধ্যে রয়েছে শ্রুতি, সুমন, রমি, মেহনাজ, নেহা, অমর, বিকাশ। তারা সবাই ঘুরতে বের হয়েছে, গন্তব্য হলো গোয়া। সব বন্ধুরা মিলে হাসি মজা করতে করতে এগিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য সুমন তাদের গাড়ি জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে যায়। এখানে সবাই মজা করলেও বিকাশ একদম চুপচাপ আর গম্ভীর হয়ে বসে থাকে। হঠাৎ করে তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ায়। দূর দূরান্ত পর্যন্ত চারিদিকে শুধু ঘন জঙ্গল ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। ফোনে নেটওয়ার্কও নেই যে কাউকে ফোন করে সাহায্য চাইবে। হঠাৎ জঙ্গলের ভেতরে একটা আলো দেখা যায়। সবাই ভাবে কেননা সেখানেই যাওয়া যাক, বাইরে এমনিতেও ঠান্ডা, তার উপর গাড়ি আজ রাতে ঠিক হবে না, তাহলে খারাপ কি? কিন্তু বিকাশ বলে সে যাবে না। সবাই বিকাশকে অনেকবার জোর করে তাদের সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু বিকাশ হাতে একটা ছুরি নিয়ে গাড়িতেই বসে আছে। তার একটাই কথা, সে গাড়ি থেকে নামবে না। এবার আর কোনো উপায় না পেয়ে সবাই বিকাশকে রেখেই জঙ্গলের ভেতরের দিকে এগিয়ে যায়। শ্রুতি, মেহনাজ আর নেহা জঙ্গলের পরিবেশকে অনেক এনজয় করছে। তারা হাঁটতে হাঁটতে সেই আলোর কাছে চলে আসে। সেখানে একটা হারিকেন জ্বালানো আছে, কিন্তু তারা ভেতরে কাউকে দেখতে পায় না। সবাই সিদ্ধান্ত নেয় কেউ না আসা পর্যন্ত তারা এখানেই থাকবে। এই পয়েন্টটা আপনারা মনে রাখবেন, নির্জন জঙ্গলের মধ্যে একটা বাড়ি যেখানে কেউ নেই, শুধু হারিকেন জ্বলছে। সন্দেহজনক না? যাই হোক, সামনের দিকে এগোই। তো হ্যারিকেন যেহেতু জ্বলছে তার মানে কেউ না কেউ নিশ্চয়ই আশেপাশে আছে, আর এলেই সবাই তার কাছে সাহায্য চাইবে। তাই সবাই মিলে আগুন জ্বালিয়ে সেখানেই বসে পড়ে। কিন্তু ওই যে বন্ধু বান্ধব থাকলে যে হয় আর কি, চুপচাপ কারোরই বসে থাকতে ভালো লাগছিল না। সময় কাটানোর জন্য তারা ঠিক করে প্রতিজন একটা করে ভূতের গল্প বলবে। সবার প্রথমে গল্প শোনাবে শ্রুতি। তো শ্রুতি বলে সে একবার একটা গ্যারেজে গিয়েছিল, সেখানে থাকা এক বৃদ্ধ লোক এই গল্পটা তাকে বলেছে। গল্পটা সদ্য বিয়ে করা এক কাপল করণ আর অঞ্জলির। রাতের বেলা করণ আর অঞ্জলি তাদের গাড়িতে করে একটা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল। চারিদিকে অন্ধকারে ঘেরা ঘন জঙ্গল, রাস্তায় কোনো জনমানুষের চিহ্ন নেই। অঞ্জলি আর করণ নিজেদের মতো করে কথা বলতে বলতে যাচ্ছে। হঠাৎ করে তাদের গাড়িটা মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায়। করণ গাড়ি থেকে বেরিয়ে আসে কি হয়েছে সেটা দেখার জন্য। অঞ্জলি গাড়ির ভেতরেই বসে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ পার হয়ে যায়, কিন্তু তাও করণের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। এবার অঞ্জলি গাড়ি থেকে নেমে আসে। সে গাড়ির সামনে গিয়ে দেখে করণ তো সেখানে নেই। অঞ্জলির তখন খুব ভয় লাগতে শুরু করে। চারিদিকে ঘন অন্ধকার আর অদ্ভুত সব আওয়াজ। সে কি করবে বুঝে উঠতে পারছে না। তখনই সে দূর থেকে করণের আওয়াজ শুনতে পায়। আওয়াজটা পাশের জঙ্গল থেকেই আসছে। অঞ্জলি করণকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরে যায়। হঠাৎ তার চোখে পড়ে করণের টর্চ লাইট, যেটা রক্ত মাখা অবস্থায় মাটিতে পড়ে আছে। অঞ্জলি ভয়ে চারিদিকে দেখছে, কিন্তু সে করণকে কোথাও দেখতে পাচ্ছে না। হঠাৎ অঞ্জলি খেয়াল করে সামনের নর্দমায় একটা হাত দেখা যাচ্ছে। ওই হাতেও সেম ওই ঘড়িটাই আছে যেটা করণ পড়েছিল। অঞ্জলি সেই হাতটা ধরার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ধীরে ধীরে সেই হাত নর্দমায় তলিয়ে যায়। অঞ্জলি তখন কান্নায় ভেঙে পড়ে। তার মনে হচ্ছে করণ মারা গেছে। তখনই করণ পেছন থেকে এসে অঞ্জলিকে জিজ্ঞেস করে, কি করছো তুমি এখানে? অঞ্জলি করণকে দেখে অবাক হয়ে যায়। করণের হাতে রয়েছে টর্চ লাইট, এমনকি সেই ঘড়িটাও। তাহলে কি অঞ্জলি এতক্ষণ ভুল দেখলো? সে খুব ভয় পেয়ে গিয়েছিল। সে তো কোনো কথাই বলতে পারছে না। করণ অঞ্জলিকে নিয়ে গাড়ির কাছে ফিরে আসে। তখন আমরা দেখি কিছু একটা তাদের গাড়ির কাছে এগিয়ে আসছে, কিন্তু আবার সেটা জঙ্গলের ভেতরে চলে যায়। অঞ্জলি ভয়ে করণকে জড়িয়ে ধরে। তখন আমরা লুকিং মিররে দেখি করণকে দেখা যাচ্ছে না। অঞ্জলি হাওয়াতে কিছু একটাকে জড়িয়ে ধরে আছে। তার মানে অঞ্জলি যার সাথে আছে সে করণ নয়। করণ সত্যিই সেই চোরাবালিতে তলিয়ে গেছে, আর অঞ্জলির সাথে যে আছে সে হয়তো কোনো আত্মা, হয়তো জঙ্গল থেকে বেরিয়ে আসা সেই অদৃশ্য কিছু করণই ছিল, যে চেষ্টা করেও অঞ্জলিকে বাঁচাতে পারেনি। এখন এই ঘটনা শুনে নেহা অনেক ভয় পেয়ে যায়। তার উপর শ্রুতি এটাও বলে যে তারা পেট্রোল পাম্পে এই ঘটনা শুনে বেরিয়ে আসার পর জানতে পারে বহু বছর আগে ওই পেট্রোল পাম্পটাও বন্ধ হয়ে গেছে। এমনকি সে বৃদ্ধ লোকটাও 1 বছর আগেই মারা গেছে।
এসব শুনে নেহা বলে সে আর কোনো গল্প শুনবে না। নেহা গাড়িতে ফিরে যাওয়ার জন্য একাই বেরিয়ে পড়ে। সে চলে যাওয়ার পর দ্বিতীয় গল্প শুরু হয়। গল্পটা শোনায় রমি। গল্পটা ফ্যাশন ফটোগ্রাফার অনিলের। সে তার কাজ শেষ করে বাড়ি ফিরছে। বিকেল গড়িয়ে রাত হয়ে গেছে। একে তো অনেক রাত হয়ে গেছে, তার উপর অনিল খুব ক্ষুধার্ত। তাই সে রাস্তার পাশের একটা হোটেলে গাড়ি থামায়। হোটেলের নাম হোটেল গুড হেলথ, যার বাইরে অনেকগুলো গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। গাড়িগুলো ছিল ধুলো মাখা, মনে হচ্ছে বহু বছর ধরে গাড়িগুলো এখানেই দাঁড়িয়ে আছে। তো অনিল ধীরে ধীরে হোটেলের ভেতরে যায়। এখানে শুধু হোটেল মালিক ছাড়া আর কাউকেই দেখা যায় না। অনিল থাকার জন্য একটা রুম নেয়। তার চোখে পড়ে কাউন্টার থেকে শুরু করে রুম পর্যন্ত সব জায়গায় নো স্মোকিং এর বোর্ড টানানো। কিন্তু সমস্যা হলো অনিলের আবার স্মোক করার নেশা আছে। তাই সে ওনারকে জিজ্ঞেস করে যে এখানে কোথায় স্মোক করা যাবে, আমি সেখানে চলে যাচ্ছি। ওনার বলে না না, এখানে কোথাও স্মোক করা যাবে না। তখন অনিল ওনারকে লুকিয়ে রুমের ভেতর স্মোক করতে যায়, যার কারণে ওনার এসে তার সিগারেট প্যাকেটটা নিয়ে নেয়। অনিলের বিষয়টা অদ্ভুত লাগে, কিন্তু সে কিছুই বলে না। ফ্রেশ হয়ে অনিল চিন্তা করে হোটেলের ভেতর যেহেতু স্মোক করা যাবে না, তাহলে সে বাইরে গিয়ে স্মোক করবে। কিন্তু অনিলের সিগারেট তো ওনারের কাছে, তাই সে ওনারের কাছে যায় সিগারেট চাইতে। অনিল ওনারকে সিগারেটের প্যাকেট দিতে বললে ওনার জানায় সে কোনোভাবেই সিগারেটের প্যাকেট দেবে না। আসলে তার বাবা ওই সিগারেট খাওয়ার জন্য মারা গিয়েছিল, তাই এখানে যারা আসে ওনার তাদেরকে সিগারেট খেতে দেয় না। অনিল বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওনারের একটাই কথা, সে অনিলকে কোনোভাবেই সিগারেট খেতে দেবে না। এবার অনিল অনেক রেগে যায়। সে বলে ঠিক আছে, আমি যদি এই হোটেলে সিগারেট খেতে না পারি তাহলে আমি এই হোটেলেই থাকবো না। অনিল রেগে তার ব্যাগ গুছিয়ে কিছুক্ষণের মধ্যে নিচে নেমে আসে। সে বেরিয়েই যাবে, তখন খেয়াল করে মেইন গেটে তালা দেওয়া। অনিল এই ব্যাপারে জিজ্ঞেস করলে ওনার বলে যতক্ষণ পর্যন্ত অনিল সিগারেট খাওয়া না ছাড়বে ততক্ষণ সে বাইরে যেতে পারবে না। ওনার এটাতেও জোর দিতে থাকে যে সে মাত্র 6 মাসের মধ্যেই অনিলের অভ্যাস ছাড়িয়ে দেবে। আপনাদের মনে কি এখন একটা প্রশ্ন আসছে, যেটা আমার মনের মধ্যে খটকা লাগছে? সিগারেট তো আমরা কম বেশি অনেকেই খাই, আবার সিগারেট খাওয়ার জন্য অনেক মানুষ মারাও যায়। তার জন্য কি এতটা জোরাজুরি করা বা এভাবে ফোর্স করাটা দেখেছেন কখনো? আমি তো দেখিনি। যাই হোক, অনিল বুঝতে পারে ওনার একজন সাইকো, তাই সে ওনারের সঙ্গে কথা বলতে চায়। তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে ওনার অনিলের দিকে বন্দুক তাক করে। ওনার বলে আমি যদি তোমাকে মারি তাহলে তোমার ভালোর জন্যই মারবো। দেখো, যারা গুলি খেয়ে মরে না তারা কিন্তু সিগারেট খেয়েও মরে। তো সিগারেট খেয়ে আস্তে আস্তে মরার চেয়ে কিন্তু গুলি খেয়ে মরাটাই ভালো। এটা শুনে অনিল বলে প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এখন থেকে স্মোক করা বাদ দিয়ে দেব। আমার স্ত্রী আর 2টো বাচ্চা আছে, আমাকে প্লিজ মারবেন না। ওনার বলে আমি জানি, আমি ছেড়ে দিলে তুমি বাইরে গিয়ে আবার সিগারেট খাবে। এখানে যারা এসেছে তাদের 70% লোককে আমি ভালো করে দিয়েছি। অনিল বলে তাহলে বাকি 30%-এর কি হয়েছে? তখন আমরা জানতে পারি এক ভয়ানক সত্য, ওনার বাকি 30%-কে মেরে ফেলেছে। সে অনিলকে বেসমেন্টে নিয়ে যায়। সেখানে অনেকগুলো লাশ পড়ে আছে, প্রতিটা লাশই পলিথিনে মোড়ানো। অনিল নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। আশ্রয় নিতে এসে কোন জালে ফেসে গেল সে। এরপর আমরা 6 মাস পরের সিন দেখতে পাই। একটা লোক সেই হোটেলে থাকতে এসেছে। লোকটা যখন কাউন্টারে যায় তখন সেখানে অনিলকে দেখা যায়। অনিল লোকটার হাতে সিগারেট দেখে বলে স্যার, এখানে স্মোক করা নিষেধ। কিন্তু লোকটা অনিলের কথা না শুনে উল্টো তার মজা নেয়। তাই অনিল লোকটাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এরপর অনিল এসে ওনারের সঙ্গে টম অ্যান্ড জেরি দেখতে শুরু করে। তাদের দুজনের চোখে মুখেই এক তৃপ্তির হাসি, যেন কিছুই হয়নি। এই গল্প শুনে সেখানে থাকা সবাই অনেক ঘাবড়ে যায়। তখন সুমান দেখে কেউ একজন জঙ্গল থেকে তাদের দিকে তাকিয়ে আছে। সুমান বিষয়টা সবাইকে জানালে কেউ তার কথা বিশ্বাস করে না, সবাই হাসি মজার বিষয়টা উড়িয়ে দেয়। তখন আবার মেহনাজ যায় গাড়ি থেকে ব্ল্যাঙ্কেট আনার জন্য। রবি মেহনাজের সাথে যেতে চায়, কিন্তু মেহনাজ বলে সে একাই যেতে পারবে। জঙ্গলের মধ্যে মেহনাজ একা একা হাঁটছে, তার খুব ঠান্ডা লাগছে, সাথে বেশ ভয়ও। তখন আমরা দেখি মেহনাজের পেছনে কেউ একজন ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। মেহনাজ যখন বিষয়টা বুঝতে পারে তখন সে দৌড়ে বন্ধুদের কাছে ফিরে যেতে চায়। সে তার বন্ধুদেরকে চিৎকার করে ডাকে, কিন্তু তারা তো হাসি মজায় ব্যস্ত, তাই কেউ তার ডাক শুনতে পায় না। এদিকে কিছুক্ষণের মধ্যে সেই লোকটা মেহনাজকে ধরে ফেলে আর তাকে সেখানেই মেরে ফেলে। যদিও মেহনাজের আর্তনাদ অমর শুনতে পেয়েছিল, কিন্তু অন্যরা তার কথায় পাত্তা দেয় না। সবাই ভাবে অমর মজা করছে, তাই তারা আবারও গল্প নিয়ে ব্যস্ত হয়ে যায়। এবার গল্প বলবে অমর। গল্পটা ক্লাস টিচার দয়াশঙ্করকে নিয়ে। দয়াশঙ্করের ক্লাসে একটা ছোট্ট বাচ্চা, যার নাম প্রমিলা। প্রমিলা প্রতিদিনের মতো আজও হোমওয়ার্ক করেনি, যার কারণে দয়া প্রমিলাকে অনেক মারে। প্রমিলা প্রতিদিন কান্না করত, কিন্তু তাও সে কখনো হোমওয়ার্ক করতো না। হঠাৎ একদিন প্রমিলা হোমওয়ার্ক নিয়ে আসে, কিন্তু দয়া যখন প্রমিলার হোমওয়ার্ক দেখে তখন সে ভীষণ ঘাবড়ে যায়, অনেকটা অবাকও হয়। এরপর থেকে প্রমিলা প্রতিদিন হোমওয়ার্ক করে নিয়ে আসতো।
আর এই হোমওয়ার্কগুলো নিয়ে দয়া অনেক চিন্তিত থাকতো। এখন আপনাদের কি মনে হয় কি ছিল এই হোমওয়ার্কগুলোতে যা দেখে দয়া এত বেশি ঘাবড়ে যেত? আপনারা হয়তো ভাবছেন দয়া প্রমিলাকে পানিশমেন্ট দিতে পারছে না তাই এত চিন্তিত, কিন্তু বিষয়টা কিন্তু এমন নয়। এটা পুরোপুরি ভিন্ন একটা বিষয়। দয়া এই বিষয়টা নিয়ে এত বেশি ভাবে যে দিন দিন সে পাগলের মতো হয়ে যায়। সে এতটাই চিন্তিত ছিল যে একদিন প্রমিলার মায়ের সঙ্গে সে কথা বলতে যায়। সাধারণত প্যারেন্টসদের সাথে টিচাররা কথা বলে যখন বাচ্চারা হোমওয়ার্ক করে না, পড়াশোনা করে না তখন, কিন্তু দয়া প্রমিলার মায়ের সঙ্গে এজন্য দেখা করে যে প্রমিলা প্রতিদিনই হোমওয়ার্ক নিয়ে আসছে। আসলে প্রমিলা তার প্রত্যেকটা পেজের ওপর ওম লিখেছে, যেটা ছিল দয়ার ভাবনার মূল কারণ। কিন্তু এটা কোনো অদ্ভুত আচরণ বলে প্রমিলার মায়ের কাছে মনে হয়নি। বাচ্চারা তো এটা লিখতেই পারে, আর এটা তো ভালো জিনিস। দয়া প্রমিলার মাকে শুধু এটাই জিজ্ঞেস করে যে প্রমিলাকে হোমওয়ার্কে কেউ সাহায্য করে কিনা। প্রমিলার মা জানায় প্রমিলা একাই হোমওয়ার্ক করে। এটা শুনে দয়া আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। সে রাতের অন্ধকারে চলে যায় প্রমিলাদের বাড়িতে, এটা চেক করার জন্য যে প্রমিলা হোমওয়ার্ক কিভাবে করছে। এত রাতে দয়াকে দেখে প্রমিলার মা কিছুটা অবাক হয়। দয়া জানায় সে প্রমিলার হোমওয়ার্ক দেখেই চলে যাবে। এটা শুনে প্রমিলার মা বলে হোমওয়ার্ক দেখতে হলে ক্লাসরুমে দেখবেন। কিন্তু দয়াও ঠিক করে নেয় যে সে আজ দেখেই ছাড়বে। তাই প্রথমে সে প্রমিলার মায়ের কাছ থেকে বিদায় নেয়। এরপর দেওয়াল টপকে আবারও তাদের বাড়ির ভিতরে ঢুকে পড়ে। দয়া জানালা দিয়ে প্রমিলার রুমে উকি মারছিল, তখন সেখানে প্রমিলার মা চলে আসে। সে দয়াকে দেখে এত ভয় পায় যে সোজা পুলিশকে কল করতে যায়। তখন দয়া রিকোয়েস্ট করে প্রমিলার মা যেন পুলিশকে কল না করে। এখানে দয়া প্রমিলার মাকে জানায় যে সে কেন এতটা চিন্তিত। আসলে দয়া যখন প্রমিলার ক্লাসে পড়তো তখন তার এক বন্ধু ছিল বরুণ। বরুণ পড়াশোনায় অনেক ভালো ছিল, সে প্রতিদিন হোমওয়ার্ক করত। আর অন্যদিকে দয়া পড়াশোনায় তেমন একটা ভালো ছিল না, প্রতিদিন স্যারের কাছে হোমওয়ার্কের জন্য মার খেত, যার জন্য দয়া নিজের বেস্ট ফ্রেন্ডকেই হিংসা করতে শুরু করে। একদিন দুজন যখন ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল তখন দয়া বরুণের হাত থেকে ঘুড়ি নিতে গিয়ে তাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়, যার কারণে বরুণ সেখানেই মারা যায়। এখন আসল কথা হলো বরুণ তার প্রত্যেকটা হোমওয়ার্কের পেপারের ওপর ওম লিখত, যেমনটা প্রমিলা লিখে। দয়ার সন্দেহ প্রমিলার ভেতরে বরুণের আত্মা ভর করেছে। এসব ভাবতে ভাবতে দয়া যেন পাগল হয়ে যাচ্ছে। সে প্রমিলার মায়ের কাছে ক্ষমা চেয়ে তাদের বাড়ি থেকে বেরিয়ে আসে। ফাঁকা রাস্তায় দয়া হাঁটছে, হঠাৎ পেছন থেকে একটা ছোট্ট বাচ্চা তাকে ডাক দেয়। দয়া দেখে এটা বরুণ। দূর থেকে বরুণ দয়াকে ডাক দেয়। বরুণের আত্মা দয়াকে বলছে, দয়া তুমি পাগল নও, কিন্তু তুমি পাগল হয়ে যাবে খুব তাড়াতাড়ি তুমি পাগল হয়ে যাবে। এটা শুনে দয়া ভীষণ ভয় পেতে থাকে। সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে দেখা যায় দয়া রোডের মাঝখানে বসে আছে। বরুণকে দেখে দয়া সত্যি সত্যি পাগল হয়ে গেছে, আর এতটাই পাগল হয়েছে যে সে রাস্তার মাঝখানে বসে বসে অঙ্ক করছে, যার একটা অঙ্ক সঠিক নয়। চারপাশে লোকজন তাকে ঘুরে ঘুরে দেখছে, আর সে পাগলের মতো অঙ্ক করেই যাচ্ছে। গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন তারা হলেন সাবরি মিলা আপু, কোজি কিচেন এবং সুস্মিতা সাহা সহ আরো অনেকে। আমাদের টার্গেট কিন্তু 3 মাসে 1 লক্ষ সাবস্ক্রাইবার পর্যন্ত পৌঁছানো, তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দিন। এদিকে এই গল্প শুনে রমি বলে, যেমন কর্ম তার তেমন ফল। নিশ্চয়ই বরুণের আত্মা ফিরে এসেছে বদলা নেওয়ার জন্য। সবাই এই নিয়ে অনেক মজা করছিল। তখনই অমর বলে, নেহা আর মেহনাজ এখনো কিন্তু ফিরে আসেনি, তাই সে তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। অমর গাড়িতে এসে বিকাশকে ডেকেই যাচ্ছে, কিন্তু বিকাশ কোনো সাড়া দেয় না। তাই অমর গাড়ির দরজা খুলে ফেলে। তখন সে দেখে বিকাশকে কেউ মেরে ফেলেছে। অমর খুব ভয় পেয়ে যায়। সে এই খবরটা অন্যদেরকে দেওয়ার জন্য জঙ্গলের মধ্যে ছুটে যায়, কিন্তু সে অন্যদের কাছে যাওয়ার আগেই কেউ একজন তাকেও মেরে ফেলে। এদিকে গ্রুপের অন্যান্যদের মাঝে শুরু হয় আরেকটা গল্প। এই কাহিনীটা হলো গায়ত্রী নামের একজন হাউসওয়াইফের। গায়ত্রী বাজারে গিয়েছে আপেল কেনার জন্য। বাজারে আপেল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, কিন্তু কিছু দূরেই ভ্যানে একটা লোক শুধুমাত্র 20 টাকা করে আপেল দিচ্ছে। এটা দেখে গায়ত্রী সেই দিকে যায়। এত সস্তায় আপেল পাওয়া যাচ্ছে, এটা অবিশ্বাস্য। তাই গায়ত্রী বাঙালি মেয়েদের মতো দরদাম করে 15 টাকায় 3 কেজি আপেল কিনে আনে। কিন্তু গায়ত্রী যখন আপেলগুলো নিয়ে নেয় তখন সে আপেলওয়ালা কেজি করে দেয় 10 টাকা। এতে গায়ত্রী কিছুটা অবাক হয়। সে আপেলওয়ালাকে এর কারণ জিজ্ঞেস করলে সে তেমন কিছুই বলে না, শুধু রহস্যময় ভাবে নজর ঘুরিয়ে চলে যায়। যদিও আপেলগুলো দেখে মনে হচ্ছিল একদম টাটকা আর সতেজ, তাই সস্তা পেয়ে আপেল নিয়ে নিলেও গায়ত্রীর মনে একটু সন্দেহ জাগে। সে রাস্তায় আসার সময় ভিখারিকে একটা আপেল দিয়ে দেয়। ঘরে এসে গায়ত্রী ভাবতে থাকে এই আপেলগুলো সে কি করবে, তার কি আপেলগুলো খাওয়া উচিত হবে। তখনই গায়ত্রীর হাজবেন্ড সঞ্জয় চলে আসে। সঞ্জয় এত সতেজ আপেল দেখে একটা খেতে চায়,
কিন্তু গায়ত্রী তাকে খেতে দেয় না। এখন গায়ত্রী তো আর আসল কথা সঞ্জয়কে বলতে পারছে না, তাই সে সঞ্জয়কে বলে প্রথমে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। সঞ্জয় গায়ত্রীর কথা মতো ফ্রেশ হতে চলে যায়। তখন গায়ত্রী ওই সবগুলো আপেল নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু কিছুক্ষণ পর যখন গায়ত্রী ফ্রিজ খোলে তখন সে অবাক হয়ে যায়, কারণ সবগুলো আপেল ফ্রিজে সাজানো ছিল। দেখে মনে হচ্ছে কেউ একজন আপেলগুলো এনে ফ্রিজে রেখে দিয়েছে। গায়ত্রী এতে অনেক ভয় পেয়ে যায়। এর মধ্যে সঞ্জয় আবার ফ্রিজ থেকে একটা আপেল বের করে খেতে শুরু করে দেয়। এটা দেখে তো গায়ত্রী আরো বেশি ঘাবড়ে যায়। সঞ্জয়কে নিয়ে তার অনেক বেশি চিন্তা হচ্ছিল, তাই সে সঞ্জয়কে জিজ্ঞেস করে আপেলগুলো খেতে কেমন ছিল। সঞ্জয় বলে, কেন, প্রতিদিন যেমন হয় তেমনই ছিল। গায়ত্রী তখন কোনোভাবে নিজের মনকে শান্ত করে ঘুমিয়ে পড়ে। কিন্তু তার ঘুমানোর পর দেখা যায় সঞ্জয় আরো একটা আপেল নিয়ে খাচ্ছে। তবে এবার তার খাওয়াটা মোটেও নর্মাল ছিল না। পরদিন সকালে যখন গায়ত্রী ঘুম থেকে ওঠে তখন সে সঞ্জয়কে কোথাও দেখতে পায় না। এমনকি বাইরে যে ভিখারিটা বসেছিল আজ সেও নেই, বরং ভিখারির জায়গায় একটা আপেল পড়ে আছে। গায়ত্রী তখন ভয় হতে শুরু করে। সে দৌড়ে গিয়ে পুরো ঘরে সঞ্জয়কে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সঞ্জয়ের দেখা নেই। তখন গায়ত্রী তার বিছানায় একটা আপেল পড়ে থাকতে দেখে। আপেলটা সেখানেই পড়ে আছে যেখানে সঞ্জয় ঘুমিয়েছিল। গায়ত্রীর তখন কিছুটা সন্দেহ হয়। সে দৌড়ে বাজারে যায় সেই আপেলওয়ালাকে খুঁজতে, কিন্তু গায়ত্রী বাজারে গিয়ে দেখে প্রত্যেকের হাতেই একটা করে আপেল। তারা অদ্ভুতভাবে সেই আপেল খাচ্ছে। গায়ত্রী সোজা চলে যায় থানায়। সেখানেও কোনো মানুষ ছিল না। ইন্সপেক্টরের চেয়ারেও পড়ে আছে একটা আপেল। গায়ত্রী সেখান থেকে বেরিয়ে দেখে পুরো বাজার খালি হয়ে গেছে, পড়ে আছে শুধু কতগুলো আপেল। আসলে যারা যারা ওই আপেল খেয়েছে তারা সবাই আপেল হয়ে গেছে। এমন সময় ওই অদ্ভুত আপেলওয়ালা গায়ত্রীর কাছে আসে এবং তাকে সর্বশেষ একটা আপেল খেতে বলে। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। এই গল্প থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সস্তার জিনিস কিন্তু কখনোই ভালো হয় না। না, সব ক্ষেত্রে আবার ব্যাপারটা ঠিক না, কারণ ওই যে সিন্ডিকেটের ব্যাপার স্যাপার আছে তো, যার কারণে অনেক চড়া দামে অনেক জিনিস বিক্রি হয়। আপেলের ক্ষেত্রেও অনেক রকম সিন্ডিকেট দেখা যায়। তবে একেবারে অদ্ভুত সস্তা জিনিসে একটু সন্দেহ করা আসলেই উচিত। যাই হোক, এই আপেলের কাহিনী শুনে সুমন অনেক ভয় পেয়ে যায়। তার উপর আবার শ্রুতিও তাকে আপেল দেখিয়ে ভয় দেখিয়েছে। শ্রুতি বলে এবারের কাহিনী সে বলবে। এই কাহিনীটা হলো আমানের। আমান রাতের অন্ধকারে একটা সুনসান রাস্তায় গাড়ি চালাচ্ছে। কিছুটা সামনেই একটা কবরস্থান। কবরস্থানের বাইরে একটা লোক দাঁড়িয়ে আছেন, আর সেই লোকটা আমানের কাছে লিফট চাইছেন। আমানও লোকটাকে গাড়িতে উঠিয়ে নেয়। লোকটা বলে তার নাম জন। আমান জনকে জিজ্ঞেস করে এত রাতে সে কবরস্থানে কি করছে। জন বলে সে সকাল থেকে এখানেই ছিল। জন সারাদিন কবরস্থানে থাকে আর রাত হলে বেরিয়ে পড়ে। কথায় কথায় জন জানায় সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে, কিন্তু এখন আর তার সঙ্গে দেখা হয় না। আমান জিজ্ঞেস করে কেন দেখা হয় না। জন বলে ডেথ, 10 দিন আগে। আমান ভাবে জনের স্ত্রী মারা গেছে, আর জন তার স্ত্রীর কবরে গিয়েছিল। তখন জন বলে আরে আমার স্ত্রী তো বেঁচে আছে, ডেথ তো আমার হয়েছে 10 দিন আগে। আমান প্রথমে অবাক হয়, পরে বিষয়টা হেসে উড়িয়ে দেয়। সে ভাবে জন তার সঙ্গে মজা করছেন। আমান বলে তোমরা ভূতেরা যদি এইভাবে ঘোরো তাহলে আমরা দেখতে পাই না কেন। জন বলে দেখতে পাও ঠিকই, কিন্তু তোমরা জানোই না যে আমরা ভূত। যেমন এই যে তুমি এখন বুঝতে পারোনি। আর সব সময় এই ভূত ভূত বলো না তো, হয়তো স্পিরিট বলো আর নয়তো বলো প্রেতাত্মা। আমাদের এখনো জনের কথা বিশ্বাস হয় না, তাই সে জনকে বলে আচ্ছা তুমি ভূত হলে গায়েব হয়ে দেখাও তো। জন বলে তোমাকে কে বলেছে ভূতেরা গায়েব হতে পারে। আমান বলে এটা তো সবাই জানে, তুমি শুধু শুধু কথা বাড়াচ্ছ। আচ্ছা তুমি যদি সত্যি ভূত হয়ে থাকো তাহলে বলো মরার পর কি হয়। জন বলে মুক্তি পাওয়ার লম্বা অপেক্ষা। জন আমানের সঙ্গে হাত মিলালে আমানের হাতে রক্ত লেগে যায়, আর এটা আমাদের একদমই পছন্দ হয় না। আমান ভয় তো পাই না, উল্টো রেগে যায়। সে জনকে ধাক্কা দিয়ে বাইরে বের করতে চায়। তখন জন আবার বলে কি করছো তুমি, আমাকে ধাক্কা দিও না প্লিজ, গুলি লেগেছে তো, ব্যথা পাচ্ছি। এই কথা শুনে আমান আরো রেগে যায়। সে গাড়ি থেকে নেমে জনকেও নামতে বলে। তখন জন বলে আসলে আমি তোমার সঙ্গে এতক্ষণ মজা করছিলাম, এটা একটা প্র্যাঙ্ক ছিল। এরপর জন তার ক্যামেরা দেখায়। জন জানায় তার টিম তাদের গাড়ির পেছন পেছন আসছে, আর তাদের এই খেলায় আমানই প্রথম ব্যক্তি যে কিনা ভয় পায়নি। এবার জন আমানকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি ভয় পেলে না কেন। আমান বলে আমি জানতাম তুমি ভূত নও। জন বলে কিভাবে জানো তুমি। আমান বলে কারণ ভূত তো আমি। এটা শুনে জন হাসতে শুরু করে। তখন আমান তার চশমা খুলে ফেলে। আমানের চোখগুলো পুরোপুরি কালো। এটা দেখে জন অনেক ভয় পেয়ে যায়। যাওয়ার সময় আমান বলে ভূত গায়েব হতে পারে। এরপর আমানও গায়েব হয়ে যায়। এই ঘটনায় জন এতটাই ভয় পায় যে তার টিম আসার আগেই সে হার্ট অ্যাটাক করে মারা যায়। বেচারা জন, প্র্যাঙ্ক করতে গিয়ে নিজের জীবনটাকেই হারাতে হলো।
এই গল্প শেষে রমি উঠে দাঁড়ায় গাড়ির দিকে যাওয়ার জন্য। এখন পর্যন্ত তার যত বন্ধু বের হয়েছে কেউই ফিরে আসেনি, তাই রমি চেক করতে যাচ্ছে। রমি চলে গেলে সেখানে একটা লোক আসে। লোকটা জানায় সে এখানেই থাকে। লোকটাও তাদের সঙ্গে গল্প শুনতে বসে পড়ে। সুমন বলে এবারের গল্প সে বলবে। কাহিনীটা পুরবের, যে কিনা তার ঘরের জন্য বোঝা। কলেজেও কেউ তাকে তেমন একটা পছন্দ করে না। অভিলাষা নামের একটা মেয়েকে পুরব অনেক পছন্দ করে, কিন্তু মেয়েটাও তাকে পাত্তা দেয় না। ধীরে ধীরে সেই দুঃখ ভরা জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে যায়। পুরব ঠিক করে সে এই জীবন আর রাখবে না। প্রথমে ভাবে হাত কেটে সুইসাইড করবে, কিন্তু তার দ্বারা এটা সম্ভব হয় না। পরে সিদ্ধান্ত নেয় ওষুধের ওভারডোজ নিয়ে সুইসাইড করবে, কিন্তু সেটাও সে করতে পারে না। এরপর সে চলে যায় পাহাড়ের চূড়ায়। সেখান থেকে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করবে, কিন্তু এটাতেও তার সাহস হচ্ছে না। শেষে মন খারাপ করে সে আবার নিচে নেমে আসে। হঠাৎ তার চোখ যায় রাস্তার পাশে থাকা একটা মূর্তির ওপর। পুরব সেই মূর্তির সামনে গিয়ে তাকে বলে, তুমি আমাকে এমন কেন বানালে? সবাই আমাকে লুজার বলে। কিছু একটা স্পেশাল দিলেও তো হতো, এমন কিছু পাওয়ার যেটা অন্য কারো কাছে নেই। তখন মূর্তি থেকে একটা আলোর ঝলক পুরবের মুখে পড়ে। পুরব এতে অতটা পাত্তা দেয় না। সে আপন মনে বাড়ি ফিরে যায়। পরদিন কলেজে যেতেই অভিলাষার বয়ফ্রেন্ড দেব পুরবকে মারতে আসে, কারণ পুরব অভিলাষার পেছনে ঘুরঘুর করছে। দেব মারতে গেলে পুরব ভয়ে স্টপ বলে দেয়, আর সাথে সাথে দেব স্ট্যাচু হয়ে যায়। পুরব বুঝতে পারে না তার সঙ্গে সব কি হচ্ছে। সে যতবার স্টপ বলছে ততবারই দেব স্ট্যাচু হয়ে যাচ্ছে, আর যখনই সে আবার রিলিজ বলছে তখন সব আগের মতো হয়ে যাচ্ছে। পুরব তখন বুঝতে পারে তার মধ্যে কোনো স্পেশাল পাওয়ার চলে এসেছে। সে এখন যা ইচ্ছে তাই করতে পারবে। এখানে পুরবের পাওয়ার এতটাই বেড়ে গিয়েছে যে সে একেবারে অনেক জনকে থামিয়ে দিতে পারবে। মজার ছলে পুরব পুরো কলেজকে উলট পালট করে দেয়। এরপর সে সোজা চলে যায় অভিলাষার কাছে। এবার সে একেবারে ফুল কনফিডেন্স নিয়ে অভিলাষার সাথে কথা বলে। সে অভিলাষাকে খুব ভালোবাসে, কিন্তু অভিলাষার তো বয়ফ্রেন্ড আছে, তাই অভিলাষা তাকে রিজেক্ট করে দেয়। তখন পুরব অভিলাষাকে স্ট্যাচু করে দেয়। এখন সে অভিলাষার সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারবে, কিন্তু প্রথমে সে অভিলাষার মুখ থেকে তার ভালোবাসার কথা শুনবে। তাই পুরব অভিলাষাকে নিয়ে একটা ক্লাসরুমে চলে আসে। এরপর তাকে তার পাওয়ার সম্পর্কে বলে। প্রথমে অভিলাষা তার কথা বিশ্বাস করে না। পরবর্তীতে পুরব অভিলাষাকে দেখানোর জন্য বাইরে থাকা সবাইকে স্ট্যাচু বানিয়ে দেয়। অভিলাষার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। সে বুঝতে পারে পুরব এখন তার সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারে। তাই পুরবকে শান্ত করার জন্য সে বলে সে পুরবকে ভালোবাসে, আর সেটা শুনে পুরবও খুশি হয়ে যায়। এরপর পুরব সোজা চলে যায় নিজের বাড়িতে। বাড়িতে ঢুকতেই সে তার বাবাকে বেশ কয়েকবার স্ট্যাচু বানিয়ে দেয়। পুরব তার পাওয়ার পেয়ে যেন আকাশের চাঁদ পেয়ে গেছে। সে রুমে এসে ভাবতে থাকে এখন সেই পাওয়ার দিয়ে কি কি করবে। এরপর পুরব হাসতে হাসতে আয়নার দিকে তাকিয়ে নিজেই নিজেকে স্ট্যাচু বলে দেয়, আর সঙ্গে সঙ্গে পুরব নিজেই স্ট্যাচু হয়ে যায়। মানে খেলা শেষ। পুরব আর কখনোই নড়াচড়া করতে পারবে না। সে এতটাই বেপরোয়া হয়ে গিয়েছিল যে নিজেই নিজেকে স্ট্যাচু বানিয়ে দিয়েছে। পুরবকে তার বাবা মা হসপিটালেও নিয়ে যায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। পুরবের নিজের লোভের কারণেই আজ তার এই পরিণতি। তো এই ঘটনা শোনার পর সুমন আর শ্রুতি লোকটা থেকে বিদায় নিয়ে চলে যেতে চায়, কিন্তু লোকটা বলে এতক্ষণ তোমরা গল্প শুনিয়েছ, এবার আমাকে একটা গল্প শোনাতে দাও, তারপর না হয় চলে যেও। লোকটার কথা শুনে সুমন আর শ্রুতি আবারও বসে পড়ে। এরপর লোকটা তার গল্প বলতে শুরু করে। গল্পটা ছিল 7 বন্ধুর। এক রাতে 7 বন্ধু গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। মাঝ রাস্তায় তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। এরপর তারা জঙ্গলের ভেতর একটা আলো দেখতে পায়। সবাই মিলে ওই আলোর দিকে ছুটে যায়। সেখানে গিয়ে সব বন্ধুরা সময় কাটানোর জন্য গল্প করতে শুরু করে। কাহিনীটা শুনে কিছু একটার আভাস পাচ্ছেন কি? শুনতে থাকেন, ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে যাবে। তো সেই প্রতিটা কাহিনী শেষে এক এক করে সবাই বাইরে যায়, কিন্তু তারা জানতো না বাইরের অন্ধকারে কেউ তাদের জন্য অপেক্ষা করছে। আর সে যেমন তেমন লোক না, সে ছিল একজন জিনিয়াস। প্রত্যেক জিনিয়াসেরই আলাদা একটা ট্র্যাজেডি হয়। সে মানুষের মন থেকে ভয় দূর করে, কেননা এই ভয় পুরো দুনিয়াকেই শেষ করে দিচ্ছে। যেমন তোমার বন্ধুদের ভয়। যখন তোমরা এখানে এসেছিলে তোমরা কয়জন ছিলে? 7 জন, তাই না? তাও তোমরা ভয় পাচ্ছিলে। আমি দেখেছি গাড়ি থেকে নেমেছো তখনও ভয়, জঙ্গলে ঢুকেছো তখনও ভয়, আবার গাড়ির দিকে যাওয়ার সময়ও ভয়। আর আমি এই ভয়টা একদমই পছন্দ করি না। তখন আমাদের সামনে আসে সবচেয়ে বড় টুইস্ট। লোকটা জানায় যে সে একে একে শ্রুতি আর সুমনের সব বন্ধুদেরকে মেরে ফেলেছে। কারণ তারা ভয় পেয়েছিল, আর ভয়কে দূর করার একটাই উপায়, তাদেরকে মেরে ফেলা। কারণ মৃত্যু থেকে বড় ভয় তো আর হতেই পারে না। এসব কথা বলতে বলতে লোকটা হঠাৎ করে তার ছুরি বের করে, আর সুমনের পেটে একের পর এক আঘাত করতে থাকে। লোকটা বলে, আমি প্রথমেই বলেছি আমার গল্প শুনে কিন্তু ভয় পাওয়া যাবে না, কিন্তু তোমরা ভয় পেয়েছ। এই সমস্ত কিছু শ্রুতি নির্বিকার হয়ে দেখছে।
সে বুঝতে পারছে না কি করবে। লোকটা যখন সুমনকে আঘাত করছিল তখন শ্রুতি সেখান থেকে পালিয়ে যায়। শ্রুতি জঙ্গলের মধ্য দিয়ে জীবন বাঁচানোর জন্য পালাচ্ছে, কিন্তু চেষ্টা করেও কোনো লাভ হয় না। কিছু দূর সামনে যেতেই লোকটা তাকে ধরে ফেলে আর ছুরি দিয়ে তাকে আঘাত করতে থাকে। শ্রুতি কোনোভাবে লোকটার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর একটা পাথর উঠিয়ে লোকটাকে আঘাত করে আর লোকটা সেখানেই মারা যায়। শ্রুতির পেটে প্রচন্ড ব্যথা, তাও সে চেষ্টা করছে জঙ্গল থেকে বের হওয়ার, কিন্তু লাভ হয় না। সব বন্ধুদের মতো সেও মাটিতে লুটিয়ে পড়ে। রাত পেরিয়ে ভোর হয়। হঠাৎ শ্রুতির জ্ঞান ফেরে। ততক্ষণে সেখানে পুলিশ চলে এসেছে। তারা সবার লাশগুলোকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে। শ্রুতি অনেক কষ্টে পুলিশদের কাছে আসে। অদ্ভুত ব্যাপার হলো, পুলিশদের গাড়ির ওপরেই ওই লোকটা বসেছিল। শ্রুতি পুলিশদেরকে বলে কিভাবে ওই লোকটা তার বন্ধুদের সবাইকে মেরেছে, কিন্তু অবাক করার ব্যাপার হলো কেউ তার কথা শুনতে পাচ্ছে না। তারা এমন আচরণ করছে যেন শ্রুতিকে তারা দেখতেই পাচ্ছে না। তখন সেই লোকটা শ্রুতিকে নিচের দিকে ইশারা করে। শ্রুতি নিচের দিকে তাকিয়ে দেখে সেখানে তার লাশ পড়ে আছে, অর্থাৎ শ্রুতির অতৃপ্ত আত্মা দাঁড়িয়ে সবকিছু দেখছে। পুলিশকে তার না বলা কথাগুলো বলতে চাচ্ছে, কিন্তু কোনোভাবেই আর সেটা সম্ভব হয় না। এক রাতে সব শেষ হয়ে গেল। লোকটা শ্রুতির কাছে আসে আর বলে, এখন তুমিও ভূত, আমিও ভূত, তাহলে আর ভয় কিসের? এরপর আমরা দেখি শ্রুতির বাকি বন্ধুরাও ভূত হয়ে গেছে। রাস্তার পাশেই তারা বসে আছে আর তাদের চোখের সামনে পুলিশ তাদের লাশগুলো নিয়ে যাচ্ছে। তারা নির্বিকার চিত্তে এই দৃশ্য দেখতে থাকে। আর আজকের গল্পটাও ঠিক এভাবেই শেষ হয়ে যায়। আপনি চাইলে স্ক্রিনে থাকা এই মুভিটাও দেখতে পারেন, যেখানে স্বামী তার স্ত্রীর সাথে পরকীয়া করার জন্য স্ত্রীর এক্স বয়ফ্রেন্ডকে ভাড়া করে। এরপর মুভিটার শেষ টুইস্ট আসলে আপনি কল্পনাও করতে পারবেন না যে এমন কিছু ঘটবে।